জন্য যে নির্বাচন ওইটাই লাগবে। জনগণের ম্যান্ডেট কি আসলেই তারা পছন্দ করে? এক বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্যাম্পাসগুলোতে আল্লাহর তাওহীদের কথা বলার জন্য ইসলামী ছাত্র শিবিরকে মনোনীত করেছে। আমার ধারণা এই বাংলাদেশ পরিচালনার জন্য যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, যাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের শাহাদাতের রক্তে রঞ্জিত হয়েছিল এই ক্যাম্পাস, এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াকফ করে দিবেন ইনশাআল্লাহ। সেই সময় আমাদের জন্য এসেছে। এখন আমাদের জান প্রাণ উজাড় করে দিয়ে মানবতার কল্যাণে মানবিক একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে কাজ করতে হবে। শহর, নগর, বন্দর, গ্রামে ঘাটে মানুষের অন্তরে আজ দাঁড়িপাল্লার জন্য এক বিশাল জোয়ার বইছে। তারা শুধু সময়ের অপেক্ষা রয়েছে। তারা এক মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ গড়ে তোলার জন্য শুধুমাত্র রায়ের অপেক্ষা করছে। আমরা আশা করি সেই রায়টাও জনগণ দিবে। সেই কাঙ্ক্ষিত সময় আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আসবে। এর পূর্বে আমাদেরকে মানুষের দোরগোড়ায় গিয়ে মানুষের কথাগুলো আমাদেরকে বলতে হবে, জুলুম নির্যাতনের কথাগুলো তুলে ধরতে হবে। আপনারা এই বাংলাদেশের ইতিহাস দেখেছেন। এই বাংলাদেশে যে কয়টি গণ আন্দোলন সংগঠিত হয়েছিল তার মধ্য দিয়ে মানুষেরা জীবন দিয়েছিল নতুন একটি সূর্যের উদয় তারা দেখতে চেয়েছিল। ৭১-এর মুক্তিযুদ্ধে আপামর জনতা নেমে এসেছিল, তাদের সাথে প্রতারণা করা হয়েছিল। ঘোষণাপত্র বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য। আজ মহান স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হচ্ছে। আপামর জনতাকে সামনে এসে জীবন দিয়ে এই দেশের স্বাধিকার আন্দোলনের জন্য, লড়াইয়ের জন্য সামনে আসতে বলা হয়েছিল। কিন্তু যে নেতারা তখন ডাক দিয়েছিল তারা দিল্লি গিয়ে তখনও পলায়ন করেছিল। মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করে নাই। স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, স্বাধীনতা পরবর্তী তাদের রক্তের সাথে বেইমানি করে সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারকে ভুলণ্ঠিত করে এদেশে বাকশালী শাসন ব্যবস্থা কায়েম করে এদেশের তাওহীদি জনতাকে হত্যা করা হয়েছিল। এদেশের ভিন্ন মতের মানুষদেরকে দমন নিপীড়ন করা হয়েছিল, যার অনিবার্য পরিণতিতে 1974 সালে এদেশে এক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। 75-এ মানুষ ক্রুদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছিল। অনিবার্য এক ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে একটা শিফটিং হয়েছিল। সেখানে আপনারা সিপাহী জনতার বিপ্লব দেখেছেন। বিপ্লব পরবর্তী যে দলগুলো ক্ষমতায় এসেছিল তারা আবার সেই পুরাতন বন্দোবস্তের আলোকে মানুষকে নির্বাসিত করা, মানুষের উপরে জুলুম নির্যাতন চাপানো, গুম খুন যজ্ঞের নগরীতে তারা পরিণত করেছিল। বিনিময়ে স্বৈরাচারের বিরুদ্ধে জনতা আবার ফুঁসে উঠে জীবন দিয়েছিল। তারা মনে করেছিল স্বৈরাচার বিশ্বাস বিতাড়িত হয়েছে, এখন বাংলাদেশে ডেমোক্রেটিক একটা এনভায়রনমেন্ট তারা ক্রিয়েট করতে পারবে। আমরা দেখেছি কিছুদিনের ব্যবধানে এই স্বৈরাচারকে পুনর্বাসন করার জন্য আওয়ামী ফ্যাসিবাদ তৎকালীন সময়ে তাদের সর্বশক্তি নিয়োগ করেছিল। স্বৈরাচার পরবর্তীতে তাদের ইন্ধনে আওয়ামী ফ্যাসিজমের আবার জন্ম হয়েছিল। সে সময় জনতা প্রতারিত হয়েছিল। 24-এর গণ আন্দোলনে আবার রাজপথে নেমে তারা জীবন দিয়েছে। কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে যে আন্দোলন ডানা বেঁধেছিল সে আন্দোলন আর কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল না, কারণ এই আন্দোলনে সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে। যে সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে তাদের মধ্যে মাত্র 200 থেকে 250 ছিল ছাত্র। বাদ বাকি যারা 1200-1300 মানুষ জীবন দিয়েছে তারা ছিল শ্রমিক, খেটে খাওয়া মজুর, দিন মজুর, যে মানুষের কোনো কোটার প্রতি আসক্তি ছিল না, কিন্তু মানবিক মর্যাদা ফিরে পাওয়ার জন্য, গণতান্ত্রিক সাংবিধানিক অধিকারগুলো ফিরে পাওয়ার জন্য তারা রাজপথে নেমে জীবন দিতেও তারা কুণ্ঠাবোধ করে না। কিন্তু জুলাইয়ের এই আন্দোলনকে আমরা দেখেছি আবার বেহাত করার জন্য একটা পক্ষ উঠে পড়ে লেগেছে। আমরা দেখেছি বাংলাদেশে এমন সিচুয়েশন কখনো হয়নি যে একটা সরকার ক্ষমতায় রয়েছে কিন্তু ইনভিজিবল হ্যান্ড, অদৃশ্য হস্তে আরেকটা লোকের ইশারায়, দলের ইশারায় রাষ্ট্রযন্ত্র পরিচালিত হচ্ছে। এ জনগণ দেখেছে ক্ষমতায় একজন বসেছে কিন্তু আরেকটা দল প্রচ্ছন্নভাবে মনে করছে তারাই ক্ষমতা মূলত দখল করে আছে। ক্ষমতা সাংবিধানিক ভাবে গ্রহণ করার আগেই, পাকাপোক্ত করার আগেই যত অপকর্ম তারা সংবিধানের ক্ষমতায় যাওয়ার পরে করতে পারত সব কিছু তারা ইতিমধ্যে ট্রায়াল এন্ড এরর দেখানো শেষ তাদের। আগে তো এমন হতো যে আওয়ামী লীগের উপরে অসন্তুষ্ট হয়ে, অস্থির হয়ে অল্টারনেট কিছু পেত না, তাই বিএনপি কে মানুষ ভোট দিত, কারণ বিএনপির চরিত্র 5 বছর দেখে নাই।
আবার যখন 5 বছর বিএনপি সেই লুটপাট করছে, তার এগেইনস্টে গিয়ে আবার আওয়ামী লীগকে মানুষ ভোট দিত, উপায় অন্ত পেত না, কারণ এখানে বেটার অপশন তাদের কাছে ছিল। এখন বাংলাদেশের মানুষ দুইজনেরই দেখা শেষ। বিএনপিরা তো দেখা শেষ, সে কত লুটপাট যে করেছে। বাংলাদেশের গ্রাম অঞ্চলগুলোতে গেলে মানুষের ফুপা কান্না, বাবা কান্না, হাহাকার ফুটে উঠছে। আজকে মানুষ ব্যবসা করতে পারে না, তাদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। জেলখানায় যখন তাদেরকে তারা অপকর্ম করে, এখন পর্যন্ত আন্তকন্দলে নিজেদের লোক নিজেরা খুন করেছে 184 জন। মিটফোর্ডের সামনে পাথর দিয়ে মানুষদেরকে তারা করেছে, দেখিয়ে দিয়েছে তারা আর কি করতে পারে। নমিনেশন পায় না, এই জন্য আগুন ধরায় মানুষের রাস্তাঘাটে জনজীবনকে বিপর্যস্ত করছে না তারা। তো তুমি নমিনেশন পায় কি করবা? বলে রাজনীতি করব। রাজনীতি করে কি করবা? জনগণের সেবা করবে। তো জনগণের সেবা করবা, ঠিক আছে, তোমার দলের আরেকজন করলে সমস্যাটা কি? তুমি নমিনেশন পাও নাই, সমস্যা কি? না, আমাকেই পেতে হবে। 16 বছর 17 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছি, আমি একমাত্র হকদার। তো তুমি জুলুম নির্যাতনের শিকার হয়েছে, এখন তো আনন্দে ব্যবসা বাণিজ্য করতে পারতেছো, কেউ তো জুলুম করতেছে না। মানুষের অধিকার নষ্ট করে রাস্তাঘাটে আগুন দাও কেন? তখন তারা এটা মানে না। মনের ভিতরে একটা কথা আছে যে না, যে নমিনেশন পেয়েছে সে তো এই কেবল ভোট হইলেই ক্ষমতায় যাবে, আর তারপরে যে কোটি কোটি টাকা কামাবে, আমি তো তা কামাইতে পারলাম না, এই জন্যই আমি মূলত রাস্তায় নামছি। এজন্য মানুষের অধিকার নিয়ে তারা সিনেমিনি খেলা শুরু করছে। আবার তাদের নেতা কর্মীরা এখন ভোট টানার উছিলায়, মহাসচিব সাহেব বলছে আওয়ামী লীগের নামে যত মামলা হয়েছে সব উচ্চ করে নেবে, বলছে না? এতদিন মামলা বাণিজ্য করছে কারা? মামলা বাণিজ্য করে কোটি কোটি টাকা লুটপাট করা শেষ, আওয়ামী লীগের কাছ থেকে সব বন্দোবস্ত করা শেষ। এখন তাদের নামের মামলাগুলো উচ্চ করে ফেলতে হবে, এখন লাগবে ভোট। এই হচ্ছে তাদের চরিত্র। এগুলো এই দেশের জন্য কখনোই তারা কোনোদিন চিন্তা করে নাই। যখনই ক্ষমতায় এসেছে তখনই এই দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে তারা পরিণত করেছে। তাদের সাথে জামাত ইসলামী জোটবদ্ধভাবে ক্ষমতায় ছিল। জামাতের যে এমপি মন্ত্রীরা ছিল, সার্চ লাইট দিয়ে দুদক, এন্টি করাপশন গঠন করেও জামাত ইসলামীর মন্ত্রীদের নামে 4 আনা পয়সার দুর্নীতি তারা খুঁজে পায় নাই। তাহলে জোট সরকারের আমলে দুর্নীতি করছে কারা? 1 নম্বর তালিকায় কারা নিয়ে গেছে? কত লোপাট তারা করেছে। আবার বাংলাদেশে অনিবার্য এক ক্ষতির দিকে আবার বাংলাদেশকে তারা নিয়ে যেতে চায়। সংস্কার মানে না, নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছে। গণভোটের কথা বললে বলে হচ্ছে এখন পেঁয়াজের সংরক্ষণাগার, এটা খুব জরুরি, গণভোট করে টাকা নষ্ট করা যাবে না। তো গণভোটে কত টাকা খরচ হবে? 1000 কোটি টাকা। ওটা তো ঢাকা শহরে তারা একদিনেই লুটপাট করে, একদিনেই চাঁদাবাজি করে 1000 টাকা। এটার জন্য জনগণের অধিকার নিয়ে সিনেমিনি খেলে। তা আমি বলি, যদি এইটাই হয় তাহলে জাতীয় ইলেকশন করার কি দরকার? কম্প্রোমাইজ করে একটা সরকার চালাইলেই তো হয়। 3000 কোটি টাকা জাতীয় ইলেকশনে কেন খরচ করতে হবে? এটা আবার না, কারণ নির্বাচনের মানে যখন গণ অভ্যুত্থান হয়েছে 7 তারিখে তারা বিশাল সমাবেশ করে কার কাছে যে কি চাইছে আল্লাহই ভালো জানে, বলে যে নির্বাচন দিতে হবে। সংস্কার এগুলো চিন্তাও তাদের মাথায় নাই। তারা মূলত সংস্কার বিদ্বেষী। আমরা বলতে চাই, এই বাংলাদেশে যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের দাগ এখনো শুকায় নাই। থকথকে সেই রক্তের ছাপগুলো আমাদের চোখে এখনো ভাসছে। শহীদের কণ্ঠস্বর গুলো আমরা এখনো শুনতে পাই। মায়েদের বোবা কান্না গুলো আজ আমাদের কলিজার অন্তর চিরে যায়। এখনো এই রক্তের উপরে দাঁড়িয়ে যারা বেঈমানি করবে, তাদের বিরুদ্ধে ছাত্র জনতা আগামী দিনে আবার দুর্বার আন্দোলন করে তুলবে। জনগণের রায়ের তোয়াক্কা তারা করে না, তারা এখন সন্ত্রাসী বাহিনী পুষছে। জেলখানা থেকে দেখছেন বের হয়ে গেছে। নাসিম ওসমান ছিল একটা, শামীম ওসমান নারায়ণগঞ্জে খুব হুমকি দামকি দিত, বোরকা পরে পলাইছে। এখন তার রিপ্লেস আরেক সন্ত্রাসী হয়েছে, সেটা আবার বিএনপি করে। বাংলাদেশের সব জায়গায় এরকম সন্ত্রাসীর একটা ফ্যাক্টরিতে তারা পরিণত করেছে। কারণ ভোট ছিনতাই করতে হবে, লুটপাট করতে হবে। একদিনে গণভোট হইলে, গণভোট যদি আগে হয় তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হইলো যে আগে গণভোট হইলে অনেক কিছু চুরি করতে পারবে না, তাহলে জনগণ ফুঁসে উঠবে। এ কারণে যা হবার একদিনেই হবে, একদিনেই সব লুটপাট করে যা হয় ক্ষমতা দখল করবে। এই চিন্তায় গণভোট আর নির্বাচন একই দিনে হইতে হবে। তারা উপনির্বাচন, তারা ওই যে আপনারা দেখছেন ইউনিয়ন পরিষদের নির্বাচনের কথা বলছে, না না এটা লাগবে না। উপজেলা নির্বাচন তাও লাগবে না, শুধু লাগবে ক্ষমতায় যাওয়ার জন্য যে নির্বাচন, ওইটাই লাগবে। জনগণের ম্যান্ডেট কি আসলেই তারা পছন্দ করে?
এখন জনগণের কাছে সেই কথাগুলো তুলে ধরতে হবে। বাংলাদেশে যে দুর্নীতির আঁকড়া তৈরি হয়েছে, জনগণ এখন আতঙ্কিত, ঘরে ঠিক মতো ঘুমাতে পারছে না, জীবনের নিরাপত্তা নাই। একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য একমাত্র বাংলাদেশের শেষ ঠিকানাই বাংলাদেশ জামাত ইসলাম। সুতরাং মানুষের কাছে গিয়ে এখন বলতে হবে, আমরা নিজস্ব কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য, ব্যক্তির খায়েশ পূরণের জন্য আমরা কোন দলের জন্য আমরা ভোট চাই না। আমরা আমাদের দেশকে ভালোবাসি, এই দেশের সার্বভৌমত্বকে আমরা লালন করি। সুতরাং এই দেশটাকে যদি মর্যাদা সম্পন্ন, মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি দেশে করতে হয়, আজকে বেকারত্বের একটা বিশাল সমস্যা, 30 লক্ষ বেকার যুবক আমার দেশে ঘুরে বেড়ায়, তাদের এখন বন্দোবস্ত করা জরুরি হয়ে পড়েছে। আমি ফ্যাসিবাদের সময় উন্নয়নের মহাসড়কে মানুষকে উঠিয়ে দিয়েছে, রেল লাইনের বেয়ারি প্যাড খুলে গিয়ে মানুষ মারা গেছে 1.5 বছরের ব্যবধান। অথচ এই রেল লাইন, এই মেট্রো রেল প্রজেক্ট করতে গিয়ে যা খরচ হয়েছে, তা এশিয়ার সবচেয়ে বেশি খরচ হয়েছে মেট্রো রেল করতে গিয়ে। ইভেন ভারতে যে মেট্রো রেল প্রজেক্ট, একই প্রজেক্ট বাংলাদেশে হয়েছে, কিন্তু 5 গুণ বেশি টাকা দিয়ে বাংলাদেশের মেট্রো রেল প্রজেক্ট করা হয়েছে। বাংলাদেশের পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টানেল যা করা হয়েছে, সেগুলোতে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। উন্নয়নের মহাসড়কে উঠিয়ে দিয়ে এই ফ্যাসিজম বাংলাদেশকে দেউলিয়া করে দিয়ে চলে গেছে। যুব শ্রেণীর এম্পাওয়ারমেন্ট করে নাই, তাদের কর্মসংস্থান সৃষ্টি করে নাই, শিক্ষা ব্যবস্থাকে গোড়া দিয়ে তারা ধ্বংস করে দিয়েছে। সামাজিক একটা বিভাজনের রেখা টেনে চেতনার বুলিয়াউরে বাংলাদেশের মানুষের মধ্যে এক বিভাজন তৈরি করেছে। সুতরাং জনগণ এখন তাদের ফন্দি বুঝে গিয়েছে। আজকে আমাদেরকে দায়িত্ব হলো জনগণের কাছে গিয়ে গিয়ে আমাদের কথাগুলো বলা, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো, তাদের পাশে গিয়ে দাঁড়ানো। আমরা আগামীর দেশ নিয়ে স্বপ্ন দেখি, এই দেশ হবে বাংলাদেশের বুকে আত্মমর্যাদা সম্পূর্ণ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে আগামী সরকার গঠনের মধ্য দিয়ে এই দেশটি পৃথিবীর বুকে 5 বছরের ব্যবধানে একটি সমৃদ্ধশালী